প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাধারণ গণিত ১ম অধ্যায়ের ১ থেকে ৮ পর্যন্ত অঙ্কগুলো করে দেব ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তো আমরা দেখি এখানে কি বলছে। আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন অনুশীলনী ১ এর ১ নম্বর প্রশ্নে বলতেছে নিচের কোনটি মূলদ সংখ্যা? আসো আমরা জেনে নিই মূলদ সংখ্যাটা কি। আমরা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অথবা তুমি বলতে পারো এম বাই এন। তোমরা ক্লাস এইটে শিখেছো এম বাই এন, এবং নবম দশম শ্রেণীতে তোমরা শিখবা পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাকে মূলদ সংখ্যা বলে, এবং ক্লাস এইটে শিখেছো এম বাই এন আকারে প্রকাশ করলে মূলদ সংখ্যা বলে। এবং তোমরা যখন চতুর্থ শ্রেণীতে ছিলে তখন তোমরা শিখেছো লব বাই হর আকারে প্রকাশ করলে তাকে ভগ্নাংশ বলে। সেই একই কথা ঘুরে ফিরে, যে যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাকে মূলদ সংখ্যা বলে, আর যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাকে অমূলদ সংখ্যা বলে। তো আমরা দেখছি এখানে যেগুলো দেওয়া আছে সেটার মধ্যে কোনটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি আর কোনটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। আচ্ছা, আমরা যদি ক অপশনটার দিকে একটু লক্ষ্য করি, দেখো তো কতে কি দেওয়া আছে। আমরা দেখছি কতে দেওয়া আছে 0.3 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে এই যে এই কথাটা তোমরা একটু মাথায় রাখবা। এই যে পৌনঃপুনিক মানে 9, অর্থাৎ তুমি পুরো সংখ্যাটা এইটা দেখো, একটু মনোযোগ সহকারে তুমি মনে রাখবা। এই অঙ্কটা করতে গেলে তুমি পুরো সংখ্যাটা লিখে নিবা, পুরো সংখ্যাটা লিখে নিবা, এবং যেই কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই সেই কয়টা বিয়োগ। পৌনঃপুনিক নাই কতর উপর? জিরোর উপর, এই জন্য জিরো বিয়োগ। তাহলে জিরো কি বিয়োগ করা লাগে? লাগে না। এবং দশমিকের পর যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলো 9, আর যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নাই ততগুলো জিরো। এখন তুমি দেখো তো কত পাচ্ছ তাহলে? 3/9। এখন যদি তুমি 3 দ্বারা এটাকে কাটো তাহলে হয় কত? এটাকে তুমি 3 দ্বারা কাটলে পাচ্ছ 1, আর এইটাকে 3 দ্বারা কাটলে পাচ্ছ 3, তাহলে 1/3। তাহলে দেখো তো তুমি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলা না? হ্যাঁ, পারলা। তাহলে এই ক নাম্বারটা কি বলো তো? ক নাম্বারটা মূলদ। এখন খ নাম্বারের দিকে লক্ষ্য করো। আচ্ছা, তুমি যদি খ নাম্বারের দিকে লক্ষ্য করো তাহলে খতে তোমাকে কি বলতেছে বলো তো? √16/9। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে 16-র উপরও √, এবং 9-এর উপরও √। এখন তুমি যদি 16-র উপর √, করো তাহলে কত হবে বলো তো? 4 হবে। 9-এর উপর √, করলে কত হবে বলো তো? 3 হবে। তাহলে দেখো তো তুমি এটাকেও পি বাই কিউ আকার, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে পারলা না? হ্যাঁ, পারলা। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার গ নম্বর অপশনটা তুমি লক্ষ্য করো তো। গ নম্বরে কি দেওয়া আছে? এই যে আমাদের এমন দেওয়া আছে কিউবিক, এটাকে বলা হয় ঘনমূল। ঘনমূল 8/27, 8/27। আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই যে ঘনমূল, এই ঘনমূল কথাটার মানে হচ্ছে, ঘনমূল কথাটার মানে হচ্ছে 3 এটার কথাটার মানে হচ্ছে 1/3। এই ঘনমূল কথাটার মানে পাওয়ার 1/3। আমি আবারও বলছি, এই যে ঘনমূল, এই ঘনমূল কথাটার মানে পাওয়ার 1/3। আচ্ছা, তাহলে দেখো তো তুমি এইটাকে এভাবে লিখতে পারো কিনা। এই যে 8, 8 মানে কি বলতো? 2 এর উপর পাওয়ার 8। তুমি 2 এর উপর যদি পাওয়ার 8 করো তাহলে কত হয়? 8 হয়। তার উপরে ঘনমূল আছে। এই কথাটার মানে মূলত এমন না? দেখো তো এই কথাটার মানে যে 8 এর উপরে ঘনমূল, আবার এই যে 27-এর উপরও কি কত? ঘনমূল। তাহলে দেখো এই 8 মানে কি বলতো? 8 মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 3। আচ্ছা, তুমি 2 এর উপর পাওয়ার 3 করলে কত পাবা? 8 পাবা। এবং আমরা জানি এই যে ঘনমূল কথাটার মানে কি? এই ঘনমূল কথাটার মানে মূলত হচ্ছে পাওয়ার 1/3। আচ্ছা, আর নিচে দেখো এই যে 27 কে তুমি 3 এর উপর কিউব করলে কত পাবা বলতো? 27 পাবা। তার উপরে পাওয়ার, এই যে ঘনমূল মানে কত বলতো? পাওয়ার 1/3। তাহলে তুমি কত পাচ্ছ দেখো তো? 2 পাওয়ার 3 ইন্টু 1/3। তাহলে এই 3 কাটা, আর এখানে কত পাচ্ছ দেখো? 3 পাওয়ার 3 1/3। দেখো 3 কাটা, তাহলে তুমি এখানে কত পাচ্ছ দেখো তো? উপরে তোমার জাস্ট 2 পাওয়ার 1 তার মানে 2, আর এখানে থাকছে 3 পাওয়ার 1 তার মানে 3। তাহলে এটাকে তুমি কি পেলা বলতো? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলা। তাহলে এটাও কি বলতো? মূলদ সংখ্যা। এবং ঘ নাম্বার যদি তুমি দেখো, এই যে √3, এই √3টা হচ্ছে অমূলদ। √3টা হচ্ছে অমূলদ। এখন আমি বুঝবো কেমনে যে √3 অমূলদ? তুমি একটা জিনিস মাথায় রাখবা, সকল পূর্ণবর্গ সংখ্যা,
শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কেমন ১, ৪, ৯, ১৬ এইগুলোকে রুট ওভার করলে হয় মূলদ সংখ্যা, এইগুলোকে রুট ওভার করলে হয় মূলদ সংখ্যা। আর বাকি সকল সংখ্যাকে যদি তুমি রুট ওভার করো তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার 3 একটা অমূলদ সংখ্যা। এবং যদি আমরা বলি রুট ওভার 3 অর্থাৎ অমূলদ সংখ্যা দ্বারা কোনো ভগ্নাংশের সাথে যদি আমরা যোগ করি, অমূলদ সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি অথবা বিয়োগ করি অথবা যদি আমরা সেটাকে কি করি বলতো যোগ করি, তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়। গুণ করলে কখনো কখনো মূলদ হয়, বেশিরভাগ ক্ষেত্রে অমূলদ হয়। তাহলে আমি আবারও বলি রুট ওভার 3টা কি বলতো? অমূলদ সংখ্যা। কেন? কারণ এই 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ দেখো ১, ৪, তারপরে ৯, ১৬, ২৫ এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এগুলোকে রুট ওভার করলে তুমি কি পাবা? মূলদ সংখ্যা পাবা। কি পাবা বলতো? মূলদ সংখ্যা পাবা। যেমন এটাকে রুট ওভার করলে ১, এটাকে রুট ওভার করলে ২, এটাকে রুট ওভার করলে ৩, এটাকে রুট ওভার করলে ৪, এটাকে রুট ওভার করলে ৫। তাহলে তুমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছ। কিন্তু এই যে ৩ কি দেখো তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ৩ পূর্ণবর্গ সংখ্যা না হলে তাহলে তাকে যদি রুট ওভার করি তাহলে পাবো অমূলদ সংখ্যা। কি সংখ্যা পাবো বলতো? অমূলদ সংখ্যা। এবং এই অমূলদ সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যার সাথে আমরা যোগ করি, বিয়োগ করি বা ভাগ করি তাহলে সেই সংখ্যাটা অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে এর অ্যান্সারটা কত হবে বলতো? এর অ্যান্সারটা হবে ঘ নম্বর। ঘ নম্বরটা আমাদের অমূলদ সংখ্যা। এখন যদি তোমরা একটুখানি লক্ষ্য করো তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবা এই যে এই অঙ্কটা এটা তোমরা মুখস্থ করে নিবা। এটা তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নিবা। এই যে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? তো আমরা এইখানে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রশ্ন বলছে যে কোন সংখ্যা, এখানে বলছে এ বি সি ডি 4টি ক্রমিক সংখ্যা। এর স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তুমি মাথায় রাখবা 4টি স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে, 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আমি আবারও বলছি 4টি স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন আমি একটা উদাহরণ দেখি। মনে করো যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমি এ বি সি ডি আমি ধরে নিলাম, ধরো এ সমান ধরলাম 1, বি সমান ধরলাম 2, সি সমান ধরলাম 3, ডি সমান ধরলাম 4। তাহলে দেখো তো এ বি সি ডি কয়টি সংখ্যা ধরলাম? 4টি সংখ্যা ধরে নিলাম। এখন এটাকে যদি গুণ করো অর্থাৎ এ বি সি ডি নাও, তাহলে এ সমান 1, বি সমান 2, সি সমান 3 এবং ডি সমান 4। তাহলে দেখো তো 2 একে 2 আর 3 দুগুণী 6, 4 ছক 24, 4 ছক 24। তাহলে দেখো তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা হলো? না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? ওই যে বললাম 1, 4, 9, 16, 25, 36 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো তো 24 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 1 যোগ করলে। দেখো আমার উত্তর হয়েছিল কত? 24, তার সাথে 1 যোগ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে এ বি সি ডি অর্থাৎ এর গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা কি হবে বলো? পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এই অঙ্কগুলো কিন্তু কোনো টিচারই তোমাকে করে দিবে না। এই জন্য এই অঙ্কটার প্রতি একটু বিশেষ কেয়ারফুল থাকতে হবে তোমাদের। না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পোহাইতে পারো। ওকে, তো আমরা দেখি পরের অঙ্কটাতে কি আছে। আচ্ছা, তোমরা যদি এখন দেখো এইখানে আমাদের 3 নাম্বার বলতে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই সেটাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, দেখো এই 2টাকে তুমি 1 গুণ 2 আর কোনোভাবে ভাঙতে পারো? পারো না। তাহলে এই যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর উৎপাদক নাই, তাহলে 2 মৌলিক সংখ্যা। যেমন 3, 3 কেও তুমি কি 1 আর 3 ছাড়া অন্য কোনো ভাবে ভাঙতে পারো? না। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা। তারপরে 5, তারপরে 7, তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে আরো আছে দেখো 11, 13, তারপর 17, তারপর 19 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমার প্রশ্ন বলেছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? দেখো তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। এখন যদি তোমার প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আচ্ছা, তুমি মনে রাখবা কিভাবে যে কোথায় মৌলিক সংখ্যা কতটি আছে? তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তোমরা এখন ছন্দ আকারে নিতে পারো। কেমন? 4, 3, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। তাহলে দেখো এই বল যোগ করো তো
এগুলো যোগ করলে কত হইলো দেখো তো, এগুলো যোগ করলে 9 হলো, আর এইটা যোগ করলে কত হলো দেখো তো, 7 হলো, আর 9 7 কত, 16। আচ্ছা এই দুইটা যোগ করলে কত হলো বলো তো? আচ্ছা আমি আবারও বলছি, আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। আমরা যদি বলি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আচ্ছা, তো এর মধ্যে তোমরা একটা কথা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দুইটা কি বলতো? একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। তুমি কিভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখবা এই ছন্দের মাধ্যমে, ফোন নাম্বারের মতো 442। তুমি ঠিক এভাবে করে মনে রাখবা, 442 232 2321। এখন তুমি লক্ষ্য করলে যদি দেখতে পারো, তাহলে এটা মনে করবে একটা মোবাইল নাম্বার। আমরা যেভাবে মোবাইল নাম্বার মনে করি, ঠিক ওইভাবে মোবাইল নাম্বারের মতো রাখবা, যে 442 232 2321। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 4টি। এবার যদি তোমার প্রশ্ন আসে 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 4টি। এখন যদি তোমার প্রশ্ন আসে যে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? তাহলে 2টি। এখন যদি প্রশ্ন আসে যে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 2টি। আমার যদি প্রশ্ন আসে যে 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 3টি। এভাবে মনে রাখবে। এখন যদি প্রশ্ন আসে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? তাহলে দেখো তো, এই 10 পর্যন্ত 4টি, 20 পর্যন্ত 8টি, 30 পর্যন্ত 2টি, তাহলে মোট কত হলো? 10টি। আচ্ছা 40 পর্যন্ত 12টি এবং 50 পর্যন্ত 13টি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি। 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 15টি। মোট কতটি? 15টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখো, ইনশাল্লাহ আমি আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এখন বলো পূর্ণ সংখ্যার সেট কাকে বলে? আচ্ছা, পূর্ণ সংখ্যার সেটের সংজ্ঞাটা তোমাকে মুখস্থ করতে হবে। সকল মূলদ এবং অমূলদ, ধনাত্মক অখণ্ড, সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি আবারও বলছি, শূন্য সহ। তাহলে দেখো তো, এটা শূন্য আছে, এই দেখো এখানে বলছে ধনাত্মক সংখ্যা, আর এই দিকে দেখো বলছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এটাই কি বলতো? পূর্ণ সংখ্যার সেট। এটাই কি বলো? পূর্ণ সংখ্যার সেট। এবং পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 ইত্যাদি, এইভাবে করে প্রকাশ করা হয়। আচ্ছা, আর যেহেতু সেটের কথা বলেছে, এই জন্য আমরা কি করব? দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটাকে রেখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখানকার উত্তর কি হবে বলতো? যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, এবং কোনটি পূর্ণ সংখ্যার সেট? খ। এখন বলছি কি বলছি দেখো তো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক হবে? আচ্ছা, এখন এখানে তোমাদের কিছু থিওরিক্যাল কথাগুলো জানতে হবে, তোমরা একটু মনোযোগ সহকারে জানবা। এখানে কি বলছে দেখো। 1 নাম্বার, যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আচ্ছা তুমি দেখো তো, আচ্ছা 1 এর বর্গ কত? 1। আচ্ছা 3 এর বর্গ কত দেখো তো? 9। আচ্ছা এবার দেখো তো 5 এর বর্গ কত বলো তো? 25। দেখো তো 7 এর বর্গ কত বলো তো? 39। তাহলে দেখো তো, বিজোড় সংখ্যার বর্গ তুমি কি পাচ্ছ? বিজোড় সংখ্যা পাচ্ছ না? হ্যাঁ, তুমি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যায় পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে কি বলতে পারি? যে 1 নম্বরটা সঠিক। এবং তুমি যে 2 দেখো, দেখো দুইটি জোড় সংখ্যার গুণফল, গুণিতকের জোড় সংখ্যা, গুণিতক সংখ্যার জোড়। আচ্ছা এই কথাটার মানে কি? আচ্ছা ধরো আমরা একটা সংখ্যা, জোড় সংখ্যাকে আমরা সচরাচর 2n লিখি। আচ্ছা একটা সংখ্যা যদি 2n হয়, তাহলে তার পরের জোড় সংখ্যা কত হবে? 2n প্লাস 2। কারণ পরেরটা যদি 1 যোগ করতাম, তাহলে পরের বিজোড় সংখ্যা, তো মনে করো এই যে 2, তাহলে যদি 1 যোগ করতাম 3 হতো। কিন্তু এই 2 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে কত হবে? 4। তাহলে আমরা এই যে 2 নিয়েছি 2n, তারপরে 4। বুঝতে পারছো? তাহলে জোড় সংখ্যাকে লিখি 2n, তার জোড়ের পরের সংখ্যা হচ্ছে 2n প্লাস 2। আচ্ছা খুব ভালো কথা। এখন আমাদের প্রশ্ন বলছে দুইটি সংখ্যার গুণফল। আচ্ছা এদের গুণফল গুণ করি তো। তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হয় বলো তো? 2 দুগুণী 4, আর n আর n গুণ করলে n স্কয়ার প্লাস, দেখো প্লাস প্লাসে এর সামনে কিছু নাই মানে প্লাস আছে। তাহলে এই প্লাস প্লাস গুণ করলে কত হলো? প্লাস। আচ্ছা দেখো এই 2 দুগুণী কত? 4, আর n এর জন্য n। ওকে,
তাহলে এখন যদি তুমি এখান থেকে 2n কমন নাও, 2n অথবা 4n কমন নাও, তাহলে 4n কমন নিলে এখান থেকে 4n কমন নিলে কি থাকবে, n থাকবে, আর এখান থেকে 4 কমন নিলে কি থাকবে, 1 থাকবে। এই 4n টাকে তুমি 2 ইনটু 2n লিখতে পারো না? হ্যাঁ লিখতে পারো তো, n প্লাস 1। এখন তুমি এখানে লক্ষ্য করে দেখো তো, এই যে 2n টা কি সংখ্যা বলো তো? জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে যা একটি জোড় সংখ্যা, এই যে এই সংখ্যাটা এবং এইটা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় মানেই কি সেটা জোড় সংখ্যা। তাহলে এইটা একটা কি বলতো? জোড় সংখ্যা। এটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে দুইটি জোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, দুইটি জোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। তার মানে 2 নম্বরও কি সঠিক। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা আগেই বলেছি মূলদ সংখ্যা হবে কোনটা? যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা মূলদ। যেমন 1, 4, 9, 16 এগুলোকে রুট ওভার করো, তাহলে বর্গমূল করো, তাহলে তুমি কত পাবা? 1 পাবা। যে 4 কে করলে 2 পাবা, 3 কে রুট ওভার করলে 4 পাবা, 3 পাবা, 9 কে রুট ওভার করলে 3 পাবা, 12 কে 16 কে রুট ওভার করলে 4 পাবা। তাহলে এইগুলো তুমি কি পাচ্ছ বলো তো? এইগুলো তুমি পূর্ণ মূলদ সংখ্যা পাচ্ছ। তার মানে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। কিন্তু এখানে বলছে উল্টো কথা, পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা সঠিক নয়। তাহলে আমাদের সঠিক হচ্ছে 1 ও 2। তাহলে 1 ও 2 হচ্ছে ক নম্বরে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো পরের প্রশ্নটাতে কি বলছে দেখো তো। আচ্ছা, তো দেখো প্রশ্নে এখানে বলেছেন যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এটা তোমাকে একটু মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে? তুমি সব সময় মাথায় রাখবা যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময় 6 দ্বারা ভাগ করা যাবে। কয়টি দ্বারা ভাগ করা যাবে? 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরো 1, 2, 3, দেখো তো এই 1 আর 2, 3 তিনটি ক্রমিক সংখ্যা না? তাহলে গুণ করলে কত হলো? 6। এটাকে কিন্তু তুমি 6 দ্বারা ভাগ করতে পারছো। আবার ধরো 10, 11 আর কত ধরো 12 নিলাম। তাহলে এইগুলোকে যদি তুমি গুণ করো তাহলে তুমি কত পাচ্ছ দেখো তো। আমরা এই যে ক্যালকুলেটর নিলাম, তাহলে ক্যালকুলেটর নিয়ে আমরা যদি গুণ করি 10 গুণ 11 গুণ 12, তাহলে সেটা কত পাচ্ছি? 1320। এখন দেখো তো এটাকে 6 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 220। তাহলে আমরা এখান থেকে দেখলাম এই যে 1320 পেলাম, এটাকেও কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়। আসলে এত উদাহরণ দেখানো লাগবে না, তো আমরা যদি শর্টকাটে বলি তাহলে তোমরা এইটুকু একটু মেমোরাইজ করে রাখবা। মেমোরাইজ করে রাখবা কি মেমোরাইজ করে রাখবা কত? এটা হচ্ছে যে সকল 3টি সংখ্যা, 3টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে, 3টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে, এই দেখো 3টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে সর্বদা 6 দ্বারা ভাগ করা যায়। সর্বদা 6 দ্বারা ভাগ করা যায়, এটা তোমাকে মেমোরাইজ করতে হবে। 3টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে সর্বদা 6 দ্বারা ভাগ করা যায়। দেখো এখানে কি বলছে? এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা? আচ্ছা দেখো তো, আমাদের বলছে এ আর এর ক্রমিক জোড় সংখ্যা বি। ক্রমিক জোড় সংখ্যা কি? বি। তাহলে এ ক্রমিক জোড় এ আর বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে একটি যদি 1 হয় পরেরটি হচ্ছে 3, একটি 1 হলে পরেরটি হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন বলছে যে কোনটি? দেখো তো, আমরা এ যদি জোড় সংখ্যা হয় আর বি জোড় সংখ্যা হয়, তাহলে সরি আমার জোড় সংখ্যা বলেছি, তাহলে দেখো জোড় সংখ্যার বর্গ, জোড় সংখ্যার বর্গ সব সময় জোড় সংখ্যায় হয়। জোড় সংখ্যার বর্গ সব সময় কি হয় বলো তো? জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যার বর্গ সব সময় জোড় সংখ্যা হয়। তাহলে কি এটা বিজোড় সংখ্যা হলো? হলো না। আমাদের প্রশ্ন বলছে দুইটি জোড় সংখ্যা, আমাদের এই দুইটি সংখ্যা দেওয়া আছে এ এবং বি, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে এ এবং বি যদি জোড় সংখ্যা হয়, তাহলে এই যে জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে কি এটা বিজোড় হলো? না, এটা বিজোড় হলো না। তাহলে এইটাও তো একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ সবসময় কি হয়? জোড় সংখ্যা হয়। তাহলে কি বিজোড় হলো? হলো না। এখন দেখো তো, জোড় সংখ্যার বর্গের সাথে এক যোগ করলে কি হয়? বিজোড় সংখ্যা হয়। জোড় সংখ্যার বর্গের সাথে আছে, জোড় সংখ্যার বর্গ মানে জোড়, জোড় সংখ্যার বর্গ মানে কি? জোড়, তার সাথে এক যোগ করলে কি হবে? বিজোড়। আর এই যে জোড় সংখ্যার বর্গ মানে কি? জোড়, এটা জোড়, আর 2 যোগ করলে সেটা জোড়ই থাকে। ওকে, তাহলে অ্যান্সার হবে কত? 7 এর অ্যান্সার হবে গ। 7 এর অ্যান্সার কত হবে? গ। এবং এমসিকিউ দেখো, তোমাদের কেউ কিন্তু এমসিকিউ সমাধান করাই না, এই জন্য মনোযোগ সহকারে দেখো, আমি এর পরের প্রশ্নগুলো সমাধান করিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখো এখানে কি বলছে? এ ও বি
দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার বি স্কয়ার এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা, তাহলে একটু লক্ষ্য করে দেখো, এ আর বি দুইটি পূর্ণ সংখ্যা, তাহলে এ স্কয়ার আর বি স্কয়ারের সাথে কত যোগ করলে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে, দেখো তো আমরা যদি 2ab যোগ করতাম তাহলে এখানে একটা সূত্র হয়ে যেত না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বলো তো হতো না? হ্যাঁ, তাহলে তুমি কি লিখতে এটাকে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত না, বলো তো? হ্যাঁ, তাহলে কত যোগ করতে হবে এখানে বলো তো? 2ab যোগ করতে হবে। এখন কোশ্চিন যদি তোমাকে প্রশ্নে বলতো যে কত বিয়োগ করতে হবে, অনুরূপ ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে মাইনাস 2ab বিয়োগ করলেও কিন্তু কি হবে বলো তো? জোড় সংখ্যা হবে, কারণ তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যেত, তাও সেটা কি হতো বলো? সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ যদি তোমাকে যোগ করতে বলে তাহলে প্লাস 2ab, আর যদি বিয়োগ করতে বলে তাহলে মাইনাস, মানে 2ab মাইনাস বিয়োগ করলেও জোড় পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।